যে উদ্দেশ্যটাকে নিয়ে আসলে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, কারণ আমাদের প্রেস লিস্ট একটু পড়বে, আপনারা একটা শুনবেন, পরে যদি কোনো প্রশ্নের উত্তর থাকে সেটা আমরা দিব এখানে। আর আমরা আশা করি যে আমাদের এই যে বাংলাদেশে 1,02,000 যৌনকর্মীর একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের যে কথাগুলো সেগুলো প্রত্যেকেই আমি জানি যে আপনারা একটু আপনাদের প্রেস নিয়ে আসবেন, আমাদের কথাগুলো সারা বাংলা বিশ্ব জানুক যে আমাদের যে যৌনকর্মী বোনেরা আছে তারা আজকে কত অসহায়, নিপীড়ন, নির্যাতনের শিকার হইতেছে। কারণ এই সরকার পরিবর্তনের পরে থেকেই, যে অন্তর্বর্তী সরকার আসার পরে থেকেই আসলে আমাদের মেয়েরা যে ঘটনার আসলে তারা যে পরিস্থিতির শিকার হয়েছে সেগুলো আসলে আমাদের মূলত আজকে আমাদের প্রেস লিস্টটাও করবে আমাদের এক বোন শ্রাবন্তী আপা। সেই শ্রাবন্তী আপা প্রেস লিস্টটা পড়ার পরে আপনাদের উত্তরগুলো যেগুলো থাকবে, প্রশ্নগুলো থাকবে, সেগুলো আমরা আসলে উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি আছি। এখানে আমরা যারা আছি আমাদের নেটওয়ার্কের পক্ষ থেকে আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলো আমরা আসলে সূত্রে আমরা সবাই এই দেশের নাগরিক, তো নাগরিক হিসেবেও আমাদের কিছু অধিকার থাকে আর মানুষ হিসেবেও আমাদের কিছু অধিকার থাকে। তো আমরা যারা এইখানে যারা যৌনকর্মীরা সমবেত হয়েছে, যে এই যে আমাদের উপরে যে একটা শারীরিক এবং মানসিক যে নির্যাতন হচ্ছে বিভিন্ন স্পটে, এটা মেনে নেওয়ার মতো না। এটা মানুষ হিসাবে আমরা প্রাপ্য না। আমরা তো সবাই মানুষ। দিন শেষে এই যৌনকর্মীরা কারো বোন, কারো মা, সবাই আমরা যদি সবাই এই দেশের নাগরিক হই, তো নাগরিক হিসেবে আমাদের কিছু অধিকার থাকে, কিছু দায়িত্ব থাকে। তো সাংবাদিক ভাইদের বলবো, আপনারা হচ্ছেন আমাদের বড় হাতিয়ার। আমাদের এই নির্যাতনের জন্য যেন আমরা সঠিক বিচার পাই বা সঠিক সিদ্ধান্ত আসে সরকারি দপ্তর থেকে, সেই দাবিটাই আপনাদের কাছে চাচ্ছি। ধন্যবাদ। আমি আলমায়ামি খবর প্রশ্নটা দুটা। একটা হলো, প্রথমত প্রশ্ন হচ্ছে আমাদের জানা মতে ঢাকায় ভোজ করা নেই না, তো আপনারা কি ভাসমান নাকি নির্দিষ্ট কোনো জায়গায়? এখানে যারা আসছে সবই ভাসমান। আচ্ছা, আরেকটা হলো, দ্বিতীয় প্রশ্ন হলো, তো আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে আমাদের দেশ থেকে বিভিন্ন দেশে দেহ ব্যবসার জন্য পাচার হয়েছে। অন্য দেশ থেকে আমাদের দেশে মেয়ে পাচার হয়ে এই দেহ ব্যবসায় আছে কিনা সেটা জানলে। না, এই ধরনের নাই। অন্য আমার নাম হেনা আক্তার, আমি উল্কানারী সংগঠনের প্রেসিডেন্ট। আমি একজন যৌনকর্মী, ঠিক আছে। এই নেটওয়ার্কিং ভাসমান যৌনকর্মীরা আছে, হোটেল বেস যৌনকর্মীরা আছে, বোথেল বেস যারা আছে, যারা ওই যে পোস্টুডু ব্যবহার করে, যৌনপল্লীর যৌনকর্মীরা এই প্ল্যাটফর্মের মেম্বার। এক নম্বর কথা হলো, আমরা যারা পাচার করে এটা হলো তাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা এই খোঁজ রাখি না। আমাদের কথা হলো যারা আমরা যৌনকর্মী এই পেশায় আছি, যারা অ্যাডেড মানে বয়স হয়েছে, যারা বুঝে, তাদের জন্য আমাদের এই সংগঠনের আন্দোলন। আর আমরা ইয়াং জেনারেশন যারা অল্প বয়সের যারা আছে তাদেরকে আমরা আসলে যৌনকর্মী হিসাবে ধরি না, আর আমরা ওটা বলিও না তারা যৌনকর্মী। আমি বারবার একটা প্রশ্ন এখানে শুনেছি, সেটা জবাব দিতে আমি এসেছি। আমার নাম তৃষিয়া নাশতারা, আমি অগ্নি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। আমার কাজ জেন্ডার এবং প্রযুক্তি নিয়ে। এখানে কয়েকজন সাংবাদিক ভাইয়ের কাছ থেকে আমি প্রশ্ন শুনেছি যে আপনারা কেন অন্য পেশায় যান না, আপনারা গার্মেন্টসে কাজ পেলে যাবেন কিনা, অন্য পেশায় সুযোগ পেলে যাবেন কিনা। আমার মনে হয় এখানে মূল কথা যেটা বলা দরকার, যে সমস্যা আসলে আপনাদের মানসিকতায়। আপনারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না যে একজন নারী যৌন পেশায় থাকতে চাইতে পারে, তার এই চয়েসটাকে আপনারা সম্মান করতে পারছেন না। তারা কিন্তু আপনাদের করুণা চাইতে আসে নাই যে আমাদেরকে বিকল্প পেশা দেন, আমাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করে দেন, এটা কিন্তু তারা বলছে না। তারা বলছে আমরা মানুষ, আমরা নারী হিসাবে নির্যাতিত হচ্ছি, এই নির্যাতনের শেষ আমরা চাই এবং মানুষ হিসাবে আমাদের মর্যাদা আমরা চাই। শ্রেণী পেশা নির্বিশেষে
করুণা করার জন্য বা বিকল্প প্রস্তাব দেওয়ার জন্য আপনাদেরকে ডাকা হয় নাই। তো আমরা যেন আমাদের মানসিকতার উপর একটু কাজ করি, ঠিক আছে? জি, বলেন। আমি বলবো যে সবকিছুর মধ্যে ধর্মকে টানার অভ্যাসটা আমাদের বন্ধ করতে হবে। ধর্ম যার যার, দেশটা সবার। যারা এখানে যৌনকর্মী আছেন তারাও কিন্তু নিজের পরিসরে নিজের মতো করে ধর্ম পালন করেন। সেই ধর্মটা কিন্তু তারা যৌন পেশার ব্যবহারের সময় কিন্তু ধর্মটাকে বিক্রি করেন না। কাজে আমরা এই প্রসঙ্গটা এখানে না আনি, মানুষকে তার ধর্মীয় স্বাধীনতাটুকু দেই। যদি আমরা বিশ্বাস করি যে কোনো একজন সৃষ্টিকর্তা সবাইকে সৃষ্টি করেছেন, হিসাবটা তাকেই করতে দিন। আমরা এখানে বসে মানুষকে বিচার না করি। কাজে প্লিজ কিপ রিলিজিয়ন আউট অফ দ্য সাবজেক্ট। নতুন প্রজন্মকে শেখার মানুষের মর্যাদা দিতে। আমি যদি নদীতে ডুবে যাই, তা আমার সাথে সন্তান থাকে কিংবা আমার সাথে কিছু থাকে, আমি বাঁচাবো না। আচ্ছা, আমি আসলে ভাইয়ার প্রশ্নটার উত্তর দেব যে আপনি যে আসলে প্রশ্নটা রেখেছেন, কারণ যেটা হলো যে আসলে যে মেয়েরা আজকে এই সব স্পটে দাঁড়ায়, তারা নিপীড়ন, নির্যাতন, বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে আজকে তারা আসলে তাদের পিঠটা একদম দেওয়ালে ঠেকে গেছে। তারাই শুধু আসলে এখানে আসে। এই বাংলাদেশে অনেক মানুষ আছে যারা বিভিন্ন বড় বড় হোটেলে তাদের এনজয় করেন, কিন্তু তারা আসলে সেক্স ওয়ার্কার, এই যে 1,02,000 যে নাম বলেছে, তারা কিন্তু এর মধ্যে নাই। কিন্তু আপনি যে প্রশ্নটা রেখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে মেয়েরা আজকে রাস্তায় দাঁড়ায় তারা কোনোভাবে তারা নিজেই কিন্তু একা একা এই সেক্স পেশাটা করতে আসে নাই। তাদের সেক্স রেটটা করার জন্য আসলে কেউ না কেউ বাধ্য করেছে, কারণ তারা বিভিন্ন গ্রাম থেকে এসেছে। দেখা যায় কি যে কেউ বাসায় কাজ করতে আসে, সেখানে সে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে। সেখানে হতে হতে তার পিঠ যখন দেওয়ালে ঠেকেছে তখন সে রাস্তায় দাঁড়াচ্ছে। আর যেটা গার্মেন্টসের কথা বলেছেন যে মেয়েরা কেন গার্মেন্টসে যায় না, কারণ এত দিনের অভিজ্ঞতা যেটা হলো যে সে সেক্স রেটের সাথে ইনভলভ ছিল, সে এখন আসলে যে গার্মেন্টস গুলো যায় সেখানেও সে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে। অনেক মেয়েকে আমরা আসলে হাতের কাজ শিখিয়ে তাদেরকে গার্মেন্টসে চাকরি দিয়েছিলাম, সেখানে তারা থাকতে পারে না। সেখানে অনেক ধরনের ভায়োলেন্সের শিকার হয়ে তারা আসলে সেখান থেকে ফিরে এসেছে। শুধু তাই না, এই বাংলাদেশের অনেক যৌনকর্মীকে লোক লালসা দেখে বিয়ে করে তাদের ঘরের বধূ বানিয়ে নিয়ে যায়, কিন্তু দুদিন পর দেখা যায় কি তার যে তকমা লাগায় যে সে একজন সেক্স ওয়ার্কার, সে একজন যৌনকর্মী, সে এই কথাগুলো শুনতে শুনতে তার আসলে ভিতরের যে আসলে একটা মানুষ থাকে, সে মানসিকতা আসলে মরে যায়। তারা আসলে এখন কোথায় যাবে? কারণ আপনাদের কাছে আমার প্রশ্ন যে এই মেয়েগুলো আসলে কি একা একাই সব কিছু করে? আর এই যে যে জিনিসটা আসলে এখন ভাইরাল হয়ে গেছে যে মেয়েটাকে পিটিয়ে তাদের ঘরের ভিতরে দিতে হবে, তারা স্পটে দাঁড়াইতে পারবে না, এই মেয়েরা তো আসলে অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে। তারা তো আসলে তাদের পিছনে যে লোকগুলা, আজকে সমাজের সেই দৃষ্টিভঙ্গিটা আসলে পরিবর্তন করা দরকার। আমাদের মনে হচ্ছে যে তাদের দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন না হয়, কখনো কি আসলে একজন সেক্স ওয়ার্কারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে? তারা তো আসলে জীবনের জীবিকা অর্জনের জন্য, তার পেটে ভাত দেওয়ার জন্য, তার সন্তানকে মানুষ করার জন্য আসলে এই পেশার সাথে সম্পৃক্ত হয়েছে। আপু, আমি একটা প্রশ্ন রাখতেছি। কিছুক্ষণ আগে করছিল, তিনি কিন্তু বলছিল যে ধর্মের হ্যাঁ ধর্মে তো এটাও বলা হয়েছে যে নিজের মানে স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সামনে পর্দা ছাড়া যাওয়া ঠিক না। সেখানে আপনারা রাস্তায় দাঁড়িয়ে কেন এই কাজটা করতেছেন? আর এই আমি বুঝছি সবাই প্রশ্ন আমরা এভাবে নিতে পারবো না, আর আমরা উত্তর দিতেও পারবো না। যে বেসিক্যালি উত্তর দিব ধর্মতে কি বলা আছে, কার সাথে হইতে পারবো কার সাথে হইতে পারবো না, এটা ধর্মের ব্যাপার, আমার ব্যাপার না। এখন কথা হইলো আপনি কি ধর্ম ছাড়া? অবশ্যই আমি ধর্ম মানি, আপনারা বলবেন না। আগামীর কথার উত্তর দিতে বলেন। আমরা কি ধর্ম নিয়ে চলি? ট্যাক্স দেই, ধর্ম তো একটা ট্যাক্স, ধর্ম
আমার মুখে লেগা আমার দেহ আমি কি করে খামু, আমি ব্যবসা করবো না আমি চাকরি করবো না আমি যৌন পেশা করবো নাকি আমি ডাক্তারি করবো, এখন তো ব্যক্তিগত আমার ব্যাপার। আমি যৌন পেশারে আন করি, আমি মনে করি এটা আমার কাজ, এটা আমি করি, আমার সন্তান বাঁচে, আমার সবাই বাঁচে, এই জন্য আমি এই পেশাটা করি। আর আপনি ধর্মের কথা বললেন, আপনারা সব ধর্মের কোনো ট্যাক্স দিবেন না, মানে ট্যাক্স দিবেন না, ধর্ম ট্যাক্স দিয়ে বলো আজকে বিভিন্ন আগে সরকাররা বলো আমাদেরকে যেমন ধরেন ইয়া বানায় রাখছে, মুখ বানায় রাখছে, আপনার ধর্মের ব্যবহার করবেন না। আপনারা বেসিক্যালি উত্তর দেন কি জানতে চান, এই জনকর্মীরা মায়ের খেতেছে, কিভাবে ধর্ষণ হইতেছে, কিভাবে নির্যাতন হইতেছে, এটা প্রশ্ন করেন, আমরা উত্তর দিব। একটু প্রশ্ন করতে চাই, আমি তো বলার চেষ্টা করছি। আপনারা অবশ্যই নারী নির্যাতন বন্ধ থাকেন, আমরাও চাই। আপনারা কিছু আইনের স্বীকৃতি দিয়েছেন, বাংলাদেশের নাগরিক হিসেবে সেই আইনের অধিকার আপনাদের রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনারা ভাসমান যৌনকর্মীর কথা বলছেন। বাংলাদেশ দণ্ডবিধির 290 ধারা, 292 ধারা, 294 ধারা অনুযায়ী পতিতা ব্যক্তিকে গণপ্রদ্রব বলে যদি গণ্য করা হয়, সেই ক্ষেত্রে আইনের বিধান রয়েছে। আমার প্রশ্নটি হচ্ছে যে ভাসমান যে সকল কার্যক্রম হচ্ছে অথবা যৌন কর্মী যেখানে দাঁড়াচ্ছে ভাসমান হবে, এটি আসলে সামাজিক দিক বিবেচনা করে গণপ্রদ্রব কিনা, এটি আসলে এই আইনে যে ধারাগুলো আমি বলছি দণ্ডবিধি 290, 292, 294 এটি পরিপন্থী কিনা একটু জানতে চাই। কে বলবে? আচ্ছা, বাংলাদেশের আসলে যে আমাদের যে এটা রয়েছে, সংবিধানটা রয়েছে, সেই সংবিধানে একটা কথা একদম স্পষ্ট লেখা আছে, 18 বছর হলে যে কোনো পেশায় সে যেতে পারবে। কিন্তু এই কথাটা যখন লেখা আছে সেখানে কিন্তু দেখেন যারা ব্রথেল বেস সেক্স ওয়ার্কার আছে সেখানে কিন্তু লেখা, যেখানে সরকারি নোটারি পাবলিক দ্বারা অ্যাফিডেভিট করে সেই জায়গাতে ঢোকা হয়, আবার সেখান থেকে উচ্ছেদ করা হয়। তার মানে কি? কারণ আইন আছে, আইনের প্রয়োগ নাই, এবং আইন যেটা আছে সেই আইনে আমরা চাই যে স্পষ্ট থাকুক যে যৌন পেশাটা আসলে একটা পেশা হিসাবে স্বীকৃতি দেওয়া হোক, এইটাই হলো আমাদের কথা। এবং অবৈধ কোনো কথা উল্লেখ নাই যে না এই পেশাটা করলে অবৈধ বলে গণ্য করা হবে, এটাও কোথাও লেখা নাই। কিন্তু তাহলে কেন এই যৌনকর্মীদেরকে এরকম ভাবে তকমা লাগানো হবে? আপনারা বলছেন যে বাংলাদেশ সরকার অনুমোদিত যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ কেউ যদি পতিতা ব্যক্তিতে ঢুকতে চায় তাকে আইনের মাধ্যমে আসতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যারা বিভিন্ন জায়গায় ভাসমান রয়েছেন তাদের কয়জন আসলে এই আইনের আওতায় আসা বা তালিকা আছে কিনা সুনির্দিষ্ট আপনাদের? আমি আপনার প্রশ্নের যেটা উত্তর দিব যে আপনার যারা ব্রথেলগুলো উচ্ছেদ করে দেওয়া হয়েছে সেই মেয়েগুলোকে এই বাংলাদেশ থেকে চলে গেছে, নাকি তাদেরকে ব্রাশ ফায়ার করে তাদেরকে মেরে ফেলা হয়েছে? তারা তো এই বাংলাদেশেই আছে। তাদেরকে যদি কোনো ব্রথেলে জায়গা না দেওয়া হয় তাহলে তারা কোথায় যাবে? আজকে তো তাহলে ভাসমান হবেই তারা। আজকে আমি মনে করি যে বাংলাদেশ আজকে এখনো শান্ত আছে, যেটা এই যৌনকর্মী আছে বলে এরা সেবা দেয় বিদায় বলে। আজকে দেখেন আপনাদের পত্র পত্রিকায় আমরা পড়ে থাকি প্রতিদিন প্রতিনিয়ত যে ছোট ছোট 5 থেকে 10 বছরের মেয়েরা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে, যৌন হয়রানি হচ্ছে। কিন্তু যদি আজকে এই ভাসমান যৌনকর্মী না থাকতো তাহলে এই দেশটার কি উপায় হতো? কারণ আপনারা কি চান যে প্রত্যেকটা মেয়ে অ্যাফিডেভিট নিয়ে রাস্তায় দাঁড়াবে? আমরা তো ছিলাম যে মেয়েগুলো যে ব্রথেলে ছিল, তারা যদি আজকে ব্রথেলে থাকতো কি অসুবিধাটা ছিল? তারা তো একটা গণ্ডির ভিতরে তারা কাজটা করতো। কেন উচ্ছেদ করা হয়েছিল? সেই আজকে টানবাজার, নিমতলি, আজকে নারায়ণগঞ্জে, এই যে এইসব জায়গায় যখন মাদারীপুর নিজস্ব যৌনকর্মীদের নিজেদের জায়গায় তারা তাদের পেশাটা করে খাচ্ছে, সেখান থেকে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। কারণ আজকে সেই উচ্ছেদের কারণে
আজকে বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী আমরা দেখতেছি যে আজকে বাংলাদেশে দেখেন আপনারা যে ভিন দেশ থেকে মানুষ আইনা আজকে আপনারা জায়গা দিয়েছেন, আপনার রোহিঙ্গাদের এই বাংলাদেশে স্থান হয়েছে। আজকে সেই রোহিঙ্গারা যদি স্থান পায় তাহলে এই বাংলাদেশে তারা ভোট দেয়, তারা জন্মসূত্রের মালিক এই বাংলাদেশ, আমাদের যৌনকর্মীরাও এই বাংলাদেশে জন্মিয়েছে, কেন তাদের জন্য আজকে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে? আপনাদের প্রশ্ন হচ্ছে এখানে দাবি ছিল 10টা, হ্যাঁ 10টা দাবির মধ্যে কোথাও একটা দাবিতে উল্লেখ নেই যে আপনারা নির্দিষ্ট কোনো স্পট চাচ্ছেন বা একটা জায়গা চাচ্ছেন। আমরা তো আপনাদের প্রশ্নের উত্তরের জন্য এই কথা বলেছি, আমরা তো কখনো বলিনি যে আমাদের নির্দিষ্ট জায়গাটা এখানে। আপনারা বলেছেন যে কেন সেই ইয়ের মধ্যে দাঁড়ানো আমি আপনার প্রশ্ন করছি, একটু সময় দেন। আপনার যে 10টা দাবি আছে সেখানে নির্দিষ্ট কোনো জায়গা উল্লেখ নেই, কিন্তু সরকারি যে আইন রয়েছে সেখানে 14টা জায়গার কথা উল্লেখ আছে। আপনারা এই দাবিগুলোর মধ্যে নির্দিষ্ট জায়গা চাচ্ছেন, চাইলেন না কেন? আপনাদের আইন সেটা ভালো হতো কিনা? আচ্ছা, আপনার কথা আমি যদি আসি, আমাদের এখনো বাংলাদেশে 11টা ব্রথেল রয়েছে। 11টা ব্রথেল প্রত্যেকটা দিন হুমকির মাধ্যমে থাকে যে উচ্ছেদের জন্য তারা আসলে সবসময় আতঙ্কের ভিতর থাকে। কিভাবে আমরা সরকারের কাছে বলবো যে আরও আমাদের ব্রথেল দেন, আমরা ব্রথেলে থাকবো, এই কথাটা বলার মতন সেই সুযোগটাই আমাদের তৈরি হয় না। কারণ দেখা যায় যেগুলো আছে সেগুলোই তো উচ্ছেদের ইয়ে আছে, হুমকিতে আছে। তো অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আসলে আমাদেরকে এইসব প্রশ্ন করার জন্য। সবাই একটু ঠান্ডা হন প্লিজ। আজকে এমন একটা বিষয় নিয়ে আমরা কথা বলতে এসে আমি আগে আমার পরিচয় দিই। আমি পার্বত্য চট্টগ্রাম বান্দরবান থেকে এসেছি। আমার নাম ডনাই টুনেলি। আমি দুর্বার নেটওয়ার্কের চট্টগ্রাম অঞ্চলের আমি সভানেত্রী আর অনন্যা অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক। আমি আমার যৌনকর্মী বোনদের পাশে দাঁড়াতে এসেছি। আপনাদের প্রশ্নগুলি অবশ্যই যৌক্তিক। আমি একটা কথা বলতে চাই, সারা বাংলাদেশের যৌনকর্মী, আমার ট্রান্সজেন্ডার হিজড়া বোনদের পক্ষ থেকে, এই যে যৌন পেশা কিন্তু আদি যুগ থেকে এসছে। কেন এসছে? সমাজকে সুরক্ষার জন্য। কোনো মা কোনো মেয়ে যৌন পেশায় আসতে চায় না। আপনারা তাদের কথা জানেন না, তাদের মনের কথা জানেন না, ঠিক আছে? আপনারা বলেছেন রাস্তা রাস্তায় ঘুরে কেন? রাস্তা রাস্তায় কেন ঘুরবে না? তার বাজার উচ্ছে কেন করলো? এই যে আমরা কি চাই? আমাদের যৌন পেশায় যার পেশায় আগে প্রতিটা বলতো, আগে নানা রকম কথা বলতো। আমরা নারী আন্দোলনের মাধ্যমে আমরা বলেছি রিক্সা চালাও, ট্রাক চালায় ট্রাক ড্রাইভার। আমি যৌন কাজ করি, আমি যৌন কর্মী, এটা আমার অধিকার। এই অধিকার কেউ রোধ করতে পারবে না। কিন্তু আজকাল কি হচ্ছে, 5 তারিখের পর থেকে আমার যৌনকর্মী বোনদেরকে মেরে পিটাইয়া অবস্থা খারাপ করে দিচ্ছে। একজন আমার যৌনকর্মী বোনের মেয়ে আত্মহত্যা করতে যাচ্ছে। কেন? এই দেশকে ওদের না, এই দেশকে ওদের না। যৌনকর্মীদের উপরে, সংখ্যালঘুদের উপরে, এই পাহাড়িদের উপর কেন নির্যাতন হবে? বাংলাদেশের সবুজের মাঝে লাল পতাকা, এটার জন্য কি আমরা প্রাণ দিই নাই? এবারে এই যে নতুন করে দেশ জন্ম হলো, আমার হিজড়া বোনেরা লাখ টাকা তুলে দিয়েছে, আমার যৌনকর্মী বোনেরা রাস্তায় নেমেছে। তারপরেও কেন বলেন তোরা বেশ্যা, তোরা পতিতা? কে যায় তার কাছে? কে যায়? আপনাদের মতো মানুষেরা স্বামী যায়, ভাই যায়, আমার দুলা ভাই যায়। তাহলে এই যে আপনাদের সমাজটাকে সুরক্ষিত করার জন্য আমার এই বোনেরা পেশাটা নিয়েছে, কিন্তু মন থেকে নেয়নি ভাই। আপনারা যদি তাদের মনে দুঃখের কষ্টের কথা জানতেন তাহলে কথা বলতেন না। দয়া করে হানাহানি না, বৈষম্য না, আমরা নতুন করে দেশটাকে ছাত্র সমাজ যে দৃষ্টান্তমূলক দেখিয়েছে, আসুন না আমরা সবাইকে এক সারিতে দিই। তুমি যৌনকর্মী, তুমি বেশ্যা, তুমি হিজড়া, তুমি আদিবাসী না বলে ধর্ম যার যার, দেশটা আমার। আমরা বৈষম্যহীন, ভেদাভেদহীন একটা দেশ করি, ঠিক না বলে? এই জন্য আমার বোনরা আজকে এখানে যে জন্য দাঁড়িয়েছে,
আমরা চাই না আমাদের কোনো যৌনকর্মীর গায়ে হাত তুলুক, ওদেরকে বোঝা বলো বোন এখানে না দাঁড়িয়ে আপনারা অমুক মানে এভাবে করলে ভালো হয়। আমি নিজেই যখন দেখেছি দুজন যৌনকর্মীকে এভাবে মারতে, আমি তার সাথে যখন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ঢুকে আমি কথা বলার চেষ্টা করলাম, তখন আমাকে বলছে তুইও কি তাই, তোর কাছে আসবো। আমি বললাম সাহস থাকলে বেটা আয় আমার কাছে, আয় সাহস থাকলে আমার কাছে আয়। আমি তাকে আমি একটা বাঘিনী, আমি সারা বাংলাদেশের বাঘের বাচ্চাদের মধ্যে আমি একজন। টান বাজার দিলে কিন্তু উচ্ছেদ হয়ে গেছে। বানিয়া শান্তা বাইরেরাতে বানিয়া শান্তা আমার বোনেরা না খেয়ে আছে, ওরা না খেয়ে আছে, ওদের খবর কিন্তু কেউ দিচ্ছে না। সরকার যদি, যেমন আমি আমার বান্ধবানকে বলেছি, বান্ধবান পর্যটন এলাকা, ঘরে 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 যৌন কাজ হচ্ছে, কি বলে সমাজে, কিন্তু আমার কথা একটা স্থান নির্ধারণ করা হলো। পর্যটন এলাকা, প্রতিটা এলাকায় একটা নির্ধারণ করা হলো। আপনার প্রশ্নটা খুবই সুন্দর, এরকম যদি হয় আমার বোনরা নিরাপদে সুন্দর মতো থাকবে, ঠিক আছে? জনকর্মী না হলে প্রশ্ন উত্তর দেওয়া যায় না, তাই না? তা আমি তো জনকর্মী, আপনি আমার পূর্ণ ভাষণ দিলেন, কিভাবে দিবেন আপনি বলেন? আপনি কি পূর্ণ ভাষণ আমার কি পূর্ণভাবে সমাজ মাইনে নিবে? আপনি বলেন। সরকারি ভাবে বলেন না, আমার কে মানবে? শুনেন শুনেন, 30 বছর ধরে এই আন্দোলনের সাথে জড়িত সবাই পূর্ণ ভাষণ দিতেছে, উচ্ছেদ করতেছে। আমার পেশাটাকে আমি আন করি, আমার পয়সাটাকে আমি মনে করি আর তো সব পেশার মতন আমার এটা পেশা। নিব কিনা না নিব আমার ব্যক্তিগত, সুচরিত থাকার লেগে আমরা নিরাপদে থাকবো, আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, এই জন্য আপনারা আমাদের সহযোগিতা করবেন। আর সাংবাদিক ভাইয়েরা, আমরা জানি আপনাদের কলম অনেক শক্তিশালী, আমাদের পক্ষে লিখবেন, লিখলে আমাদের সুবিধা হইবে। লিলিয়াপা, আপনাকে আজকে সংবাদকর্মীরা একজন স্টুডেন্ট হিসেবে এখন আমি আপনাকে জিজ্ঞাসা আমি একটা প্রশ্নের জবাব দিতেই এখানে এসেছি, আপনার প্রশ্নটা পরে করেন। ওখানে যাও, এখান থেকেই বলি। সবাই বলুন না, সবাই একটু সময় নষ্ট করতে। আর আমি একটা কথা বলতে চাই, সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা দীর্ঘদিন আমাদেরকে সাপোর্ট করেছেন। টানবাজার উচ্ছেদের থেকে নিয়ে, কান্দাপট্টি উচ্ছেদের থেকে নিয়ে বিভিন্ন সময় আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন। আমরা চাই যে আপনারা আমাদেরকে সাপোর্ট করেন। আরেকটা কথা হলো, এই যে ইউটিউব ব্যবহার করেন আপনারা, অনেক সময় অনেক কিছু ব্যবহার করেন, সেখানে লেখেন যে পোস্টিডিও পতিতা, অমুক স্পট পতিতা, ইমুক স্পট পতিতা। আপনাদের কলমে আমরা ভাষা বলতে আমাকে সাহস আসে, আসল কথা অনেকের বলতে সাহস আসে না। আপনারা ভালো সাপোর্ট করবেন, আমরা সাপোর্ট, এই সমাজের একটা অংশ, আমরাও জানি যে এই সমাজে আমাদের কিছু দায়িত্ব আছে, আমরাও কিছু দায়িত্ব নিতে চাই। আমরা নিজে সংগঠিত হয়েছি, আমরা বিভিন্ন কর্মকাণ্ড করি, কাজ করি, সরকারের সাথে করি, আপনাদের বিভিন্ন এনজিওদের সাথেও আমরা আমাদের কাজটা কিভাবে আমরা এই সমাজের মানুষের কাছে কথাটা তুলে ধরতে পারি, কিভাবে আমরা পরিবর্তন হতে পারি, কিভাবে আমরা আমাদের মেয়েদেরকে যারা এখনো রাস্তায় বাস্তায় যৌন কাজ করে, এখনো আপনারা জানেন এই মেয়েদেরকে মারে। এই যে দেখেন আমাদের মেয়েরা অনেকে ছবি নিয়ে দাঁড়াই রয়েছে, আমিও দাঁড়াইছি, যে আমাদেরকে এই ধরনের অত্যাচার, আমরা সরকারের ট্যাক্স দেই। এই যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনের সাথে আমরাও একতা ঘোষণা করছি, আমরাও মাঠে ছিলাম। তারপরে এখন যখন আমরা চাচ্ছি ধর্ম কর্ম পরে আমাদের একটা দেশের বাংলাদেশ করতে চাইতেছি, সেই ক্ষেত্রে আমাদের উপর এত অত্যাচার কেন? এটা আপনাদের কলমেই তুলে ধরবেন, আপনারাই আমাদের পক্ষে কথা বলবেন আজকে। জি জি জি, যেমন ধরেন এদিকে শব্দ করে গেলে রমনাপার জমিদার দিকে গেলে দেখা যাচ্ছে এখানে অনেক লোক দাঁড়ানো, আপনাদের অনেকেই গার্জেন দেখতেও ভাই মোবাইলটা নামাবেন, দেখতেও এটা মনে হয় না যে এটা সামাজিক মনে হয়। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা এরকম ছড়িয়ে ছিটিয়ে না থেকে
আপনারা নির্দিষ্ট একটা এলাকা নির্ধারণ করতে পারেন কিনা যে এই এলাকায় আপনারা থাকবেন, এখানে আপনাদের আপত্তিটা কোথায়? না না, আমাদের আপত্তি নাই তো। শুনেন, আমাদের জনপল্লী ছিল, টানবাজার ছিল, কান্দাপট্টি ছিল, নিমতলি ছিল। এই সরকার এই সমাজে তো আমাদেরকে উচ্ছেদ করে দিছে। এখন আমরা কোন জায়গায়, আমরা খদ্দের ধরি কোন জায়গায় ধারাই, আমাদের স্পট আছে। যেমন ধরেন প্রেস ক্লাব আমার একটা স্পট, গুলিস্তান আমার একটা স্পট, যেমন সব জায়গায় আমার স্পট আছে। এখন আমরা যে জায়গায় থেকে আর্ন করতে পারবো সেই জায়গায় আমরা মানে স্পট বানাবো, ঠিক আছে? আমরা তো সেবা দেই, এই জনগণের সেবা দেই, যেখানে কাস্টমার পাবো সেখানে আমরা সেবা দিব, আমাদের স্পট বানায় রাখবো। আগে তো আমরা বোতলে ছিলাম, আমাদেরকে বোতলের থেকে বাইর করছে কে? অনেক জনকর্মীরা বোতলে ছিল, বোতল উচ্ছেদ করে দিচ্ছে। জায়গা দেন, আমাদের জায়গা দেন, আমাদের মেয়ের আছে জায়গা দেন, তাইলে তো আমরা কথা আমি পরে বলবো, আগে আমি বাঁচবো। আমি যদি বেঁচে থাকি তাহলে আমি নতুন প্রজন্ম কি করবে, কতটুকু ভালো করতে পারবো সেটা আমরা দেখব। নতুন প্রজন্মের কথা বইলা আমি নিজে মরে যাব না তো। যেভাবে আমরা এখানে করুণা চাইতে আসিনি, দয়া চাইতে আসিনি, আমরা এদেশের ভোটার, এদেশের নাগরিক, এটা আমাদের জন্মভূমি, এটাই আমাদের মাতৃভূমি, এখানে আমাদের জন্ম হয়েছে। তা আমরা যখন ভোট দিই তখন সরকার বলে না যে যৌনকর্মীর ভোট আলাদা হবে, এরা যৌনকর্মী, এদের ভোট নেওয়া হবে না, এই কথা বলে না। আমি যখন ভোট দিই এদেশের নাগরিক, তাহলে আমার জন্মকালীন, আমি যখন জন্ম হয়েছি, এই যে প্লিজ কথা বললেন না, আমি যখন জন্ম হয়েছি তখন 5টা মৌলিক অধিকার নিয়ে জন্মাইছি এই দেশে, তাহলে আমি কেন অধিকার পাবো না? আপনারা বলছেন বিকল্প কাজের কথা, বিকল্প কাজ, হ্যাঁ, অনেক জন্মকর্মী আছে বিকল্প কাজ করতে পারে। যেই দেশের স্বামী স্ত্রীকে দিয়ে ব্যবসা করায়, ওই দেশে আমাকে কি সিকিউরিটি আপনি দিবেন? কতটুকু দিতে পারবেন? হ্যাঁ, 2 হলো আমাকে বিকল্প আয়ের জন্য আপনি কোথাও অফিস আদালতে দিবেন, কাজে দিবেন। আমার যৌনকর্মী বোনদের বিয়ে করে স্বামী যদি করে বিক্রি করে দেয়, গ্রাম থেকে কাজের কথা বইলা আনে, গার্মেন্টসে চাকরি করে সেখানে নির্যাতিত হয়, বাসায় কাজ করে সেখানে নির্যাতিত হয়, ওই অমুকে। শুনেন, মেয়েদের আগে দেখে তার দেহটা, যে কোনো পুরুষ এটা নাক টেনে বলতে পারবে না, আগে দেহটা দেখে। 10টা টাকা যদি আপনার কাছে চাই তাহলে আপনি কি দিবেন? আমাকে দিবেন না। কেন দিবেন? কোন স্বার্থে দিবেন? আগে আমার দেহটা বুক করবেন, তারপরে আমাকে টাকা দিবেন। তাহলে আপনি কিভাবে আমাকে নিরাপত্তা দিবেন? কিভাবে নিরাপত্তাটা দিবেন? তো আপনাদের কাছে আমাদের আমরা অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি, ভাই সন্তান হিসাবে, আমরা আমাদের মেয়েদের যেই ধরনের অত্যাচার নির্যাতন হচ্ছে তাদের জন্য আপনাদের 1 কলম লিখে দিলে অন্ততপক্ষ কিছুটা হয়তো আমরা নির্যাতন কম হবে, এই জিনিসটাই আপনাদের কাছে চাই। আপনার এটার সাথে আমি একটা প্রশ্ন করি, আপনি পুরুষরা আপনাদেরকে বিভিন্ন ধরনের নির্যাতন করে, বিভিন্ন ধরনের পুরুষরা নির্যাতন দাঁড়ান, আমার প্রশ্ন কিন্তু আপনাদের বিভিন্ন পাড়ায় বিভিন্ন জায়গার মধ্যে মাসি নামের একটা গ্রুপ আছে, যারা বিভিন্ন জায়গা থেকে মেয়েদেরকে রিক্রুট করে বিভিন্ন নির্দিষ্ট টাকার বিনিময়ে ওই মেয়েদেরকে কিনে এবং তাদেরকে দেওয়া ব্যবসা করতে বাধ্য করে, এবং সেটাকে বছর হয়তো উনি 50,000 টাকা দিচ্ছে কোনো এক দালালের কাছ থেকে, কিন্তু এমনও দেখা গেছে যে ওই মেয়েকে সমাজেরই